ইরানের সর্বোচ্চ নেতার জন্য বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক সংকটের কূটনৈতিক সমাধানের আশা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা। মার্কিন কর্মকর্তাদের উপর নজরদারি বাড়িয়েছে ইসরায়েল, একাধিক গণমাধ্যমের প্রতিবেদন। গোয়েন্দা হুমকির মাত্রাকে সংকটজনক বলছে পেন্টাগন। ভারতের শিক্ষামন্ত্রীকে 7 দিনের মধ্যে বরখাস্তের আলটিমেটাম ককরোচ জনতা পার্টির। তরুণদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় অভিজিৎ দীপকে। জানাচ্ছি যমুনা আইডেসকে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনির জন্য বিশেষ বার্তা নিয়ে তেহরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পাঠানো গোপন ওই বার্তায় কি আছে জানা না গেলেও কূটনীতির মাধ্যমেই আঞ্চলিক সংকটের সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেছেন নাকভি। সফরে ইরান পাকিস্তান সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে বেশ কিছুদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। এপ্রিলে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে জটিলতা তৈরি হলেও এখনও চলছে ইসলামাবাদের তৎপরতা। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে তেহরান গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সাথে বৈঠকের পর জানিয়েছেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ ওই বার্তায় কি আছে খোলাসা করেনি কোনো পক্ষ, তবে আঞ্চলিক সংকটের সমাধান কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে আশাবাদ জানিয়েছেন নাকভি। দ্রুতই চলমান উত্তেজনা প্রশমিত হবে বলেও আশ্বস্ত করেছেন। বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, মাদক পাচার প্রতিরোধ এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যেও একমত হয়েছে তেহরান ইসলামাবাদ। দুই বন্ধুপ্রতিম ও ভাতৃপ্রতিম দেশের মধ্যে বহু ধরনের সহযোগিতা রয়েছে। সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার ও সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। দুই দেশের বাণিজ্য $3 বিলিয়ন থেকে $10 বিলিয়ন উন্নীত করার বিষয়ে সম্মতি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থির প্রেক্ষাপটে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার সঙ্গেও সরাসরি যুক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন মোহসিন নাকভি। সম্ভাবনা রয়েছে তেহরান ওয়াশিংটন সংলাপ এগিয়ে নেওয়ায় নতুন প্রস্তাব তুলে ধরার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এবার ইরানের জব্দকৃত অর্থ আরব মিত্রদের দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এসব অর্থ তাদের ব্যবহার করতে দিতে পারে ট্রাম্প প্রশাসন। সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্রক্রিয়ার শুরুতে দেশটির অর্থ মন্ত্রণালয় উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি মূল্যায়ন করবে, পাশাপাশি ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আনুমানিক ব্যয়ের হিসাব চাইবে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। হরমুজ প্রণালীতে ইরানের 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের অভিযোগ, ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন দুটি হরমুজের আন্তর্জাতিক জলসীমায় হুমকি তৈরি করেছিল। বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের যে কোনো হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী। যুদ্ধবিরতির আলোচনা নিয়ে অচল অবস্থার মধ্যেই সম্প্রতি পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ওয়াশিংটন এবং তেহরান। তাদের এসব পদক্ষেপে তৈরি হয়েছে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা।
ইরানের রাডার পর্যবেক্ষণ কেন্দ্রে মার্কিন হামলাকে সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন বলে দাবি করছে তেহরান। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে পরবর্তী যে কোনো উত্তেজনার দায় ওয়াশিংটনকে নিতে হবে। এর আগে শনিবার হরমুজ প্রণালীতে নৌযান লক্ষ্য করে পাঠানো 4টি ড্রোন ভূপাতিত করে ওয়াশিংটন। এরপরে ইরানের গরুক ও কেশম দ্বীপে নজরদারি ও পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এছাড়া অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা করা আরও 4টি জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার দেশটির দক্ষিণে নির্বিচারে হামলায় প্রাণ গেছে কমপক্ষে 10 জনের। এদের মধ্যে 3 জন সেনা সদস্য। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরা, ক্যাপ্টেন এলি খুরি এবং সেনা সদস্য হুসাইন গাজাল। আইডিএফ এর দাবি যানবাহনটি তাদের জন্য হুমকি তৈরি করেছিল, কারণ তারা ইঙ্গিত পেয়েছেন হিজবুল্লাহ ওই এলাকা থেকে ইসরায়েলি সেনাদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাটি তদন্তের কথাও জানিয়েছে তেল আবিব। সেনা সদস্যদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এই আগ্রাসনকে পূর্ব পরিকল্পিত অপরাধ আখ্যা দিয়েছে হিজবুল্লাহ। দেশটির জনগণ, বিশেষত দক্ষিণ লেবানন ও পশ্চিম বেকা অঞ্চলে শত্রুপক্ষের ধারাবাহিক অপরাধের আরেকটি সংযোজন বলে ব্যাখ্যা করেছে গোষ্ঠীটি। লেবাননে অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছে 2 ইসরায়েলি সেনা। শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে দক্ষিণ লেবাননে 2টি আলাদা ঘটনায় মৃত্যু হয়েছে তাদের। বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহর ড্রোনের আঘাতে গত বৃহস্পতিবার গুরুতর আহত হয় 23 বছর বয়সী শাহার গামলা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার প্রাণ যায় তার। অন্যদিকে শুক্রবার আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হয়েছে 21 বছর বয়সী আরেক সেনা। গত সপ্তাহে ইসরায়েল লেবাননের মধ্যে সবশেষ যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর দক্ষিণ লেবাননে এ নিয়ে নিহত হয়েছে আইডিএফ এর 3 সদস্য। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের উপর ব্যাপক হারে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ইসরায়েল। তাদের এই আগ্রাসী আচরণ নিয়ে বেশ উদ্বিগ্ন পেন্টাগন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি। তাদের রিপোর্টে বলা হয়েছে এই ইস্যুতে অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ করেছে পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিআইএ। ইসরায়েলের তৎপরতার জেরে গোয়েন্দা হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে ওয়াশিংটন। ইরান ও লেবানন ইস্যুতে ক্রমেই বাড়ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দূরত্ব। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের তিক্ততাও বাড়ছে। ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের উপরই নজরদারি বাড়িয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। মধ্যস্থতায় সম্পৃক্ত স্টিভ উইটকফ সহ অন্যান্য কর্মকর্তাদের উপর চালানো হচ্ছে ব্যাপক গুপ্তচর বৃত্তি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও এনবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বলা হয়েছে তেল আবিবের ক্রমবর্ধমান নজরদারিতে বেশ উদ্বিগ্ন পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিআইএ। ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে একটি অভ্যন্তরীণ মূল্যায়ন প্রকাশ করেছে ডিআইএ, যেখানে বলা হয়েছে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির মাত্রাকে ক্রিটিক্যাল বা সংকটজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পেন্টাগনের উদ্বেগ, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত সম্পর্কে তথ্য হাতিয়ে নিতে এই নজরদারি চালানো হচ্ছে। বলা হচ্ছে এই ঘটনা এখন দুদেশের সম্পর্কে প্রভাব না ফেললেও ইসরায়েল সফরে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারেন মার্কিন কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ 2 মিত্রের মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাসের জেরে মধ্যপ্রাচ্য নিয়ে তাদের নীতি ও উদ্দেশ্য ভিন্ন পথে যেতে শুরু করেছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও অভিযোগে মিথ্যা দাবি করেছে তেল আবিব। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি গোয়েন্দাগিরির বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউসও। মার্কিন কর্মকর্তারা বলছেন ইসরায়েলের মিত্রদের ওপর গোয়েন্দাগিরির কুখ্যাতির ইতিহাস রয়েছে। এর আগেও বিভিন্ন সময় দেশটি মার্কিন কর্মকর্তাদের ওপর জোরালো নজরদারি চালিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। শনিবার ব্যাপক হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে 8 জন, আহত হয়েছে আরও 15 জন। গাজা সিটির কেন্দ্রে একটি শরণার্থী শিবিরে চালানো হয়েছে এই হামলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা স্বাভাবিক কাজকর্ম করছিলেন, এমন সময় হঠাৎ আঘাত হানে মিসাইল। মুহূর্তেই হতাহতের শিকার হয় বেসামরিকরা। এদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। যদিও আইডিএফ এর দাবি সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তারা। গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় প্রাণহানির সংখ্যা 950 ছাড়িয়েছে।
পৃথিবীতে আগমনের বয়স ছিল মাত্র 7 মাস। এরই মধ্যে সাক্ষী হতে হলো ইসরায়েলি নৃশংসতার। পশ্চিম তীরে আইডিএফ এর গুলিতে স্যাম ফাহাদ আবু হাইকালের মৃত্যু কাঁদিয়েছে গোটা ফিলিস্তিনকে। ছোট্ট স্যাম ও তার নিরপরাধ বেসামরিক পরিবারের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিতার কাঁধে সন্তানের লাশ, পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক দৃশ্যগুলোর একটি। তবে এই দৃশ্য নিয়মিত হয়ে উঠেছে ফিলিস্তিনে। যুদ্ধবিধ্বস্ত দেশটির পশ্চিম তীরের ঘটনা। মাত্র 7 মাস বয়সী স্যাম আবু হাইকালের মরদেহ নিয়ে শোকে স্তব্ধ বাবা ফাহাদ আবু হাইকাল। শুক্রবার সন্ধ্যায় সপরিবারে পশ্চিম তীরের হেব্রনে তেল রুমাইদার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। পথে আইডিএফ এর একটি চেকপোস্টের কাছাকাছি এলে সেনাদের দেখে নিরাপদ দূরত্বে থেকেই গাড়ি থামিয়ে দেন ফাহাদ। কিন্তু আচমকা কোনো কারণ ছাড়াই তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে এক আইডিএফ সেনা। প্রথমে সতর্কীকরণ নির্দেশ মনে করে আত্মসমর্পণ করলেও তা দেখেও থামেনি পাষণ্ড সৈনিকেরা। একের পর এক গুলি ছুটতে থাকে তাদের গাড়ি লক্ষ্য করে। এ সময় গাড়ির সামনের কাচ ভেদ করে একটি গুলি সরাসরি লাগে নিষ্পাপ শিশুটির মাথায়। ঘটনাস্থলেই মারা যায় অবুঝ শিশুটি। গুলিতে গুরুতর আহত হয়েছে শিশুটির মা। আমি আমার মা, স্ত্রী ও 2 ছেলে মেয়ে নিয়ে বেথলেহেম থেকে হেব্রন যাচ্ছিলাম। তেল রুমাইদাতে প্রবেশের সাথে সাথে এক আইডিএফ সেনা আমাদের দিকে গুলি ছুটতে শুরু করে। আমি আমার হাত উঁচু করে আত্মসমর্পণও করেছিলাম। আমার সাথে আমার সন্তান আছে সেটাও বোঝানোর চেষ্টা করেছিলাম, তাও সে থামেনি। একটি বুলেট গাড়ির সামনের কাচ দিয়ে আমার হাত ভেদ করে সোজা আমার ছেলের মাথায় গিয়ে লাগে। আত্মপক্ষ সমর্থনে ইসরায়েলি বাহিনী জানায়, হেব্রনে একটি অভিযান চালানোর সময় দ্রুতগতিতে গাড়িটিকে এগিয়ে আসতে দেখে আত্মরক্ষায় গুলি চালিয়েছে তারা। পৃথিবীতে আসা থেকে শহীদ হওয়া পর্যন্ত মাত্র 7 মাস আয়ু নিয়ে এসেছিল আমার সন্তানটি। ও সবার দিকে তাকিয়ে হাসতো, সেটা যেই হোক না কেন। খুব জলদি সবার আপন হয়ে যেত। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিতে জখম ফিলিস্তিনিরা সবাই ছিল নিরাপরাধ বেসামরিক নাগরিক। ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরায়েল। একাধিক মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী গেল 2 বছর 8 মাস ধরে চলমান ইসরায়েলি নৃশংসতায় শুধুমাত্র গাজা উপত্যকাতেই প্রাণ গেছে 20,000-এরও বেশি শিশুর। পশ্চিম তীরে এই সংখ্যা ঠেকেছে 240 জনে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। 7 দিনের মধ্যে ভারতের শিক্ষামন্ত্রীকে বরখাস্তের আলটিমেটাম দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি। তা না হলে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে প্ল্যাটফর্মটি। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই ঘোষণা দিয়েছেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। এ সময় ভারতের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সিজেপি নেতারা। এর আগে শনিবার বিক্ষোভ চলাকালে বিকেল 5টার মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল ককরোচ জনতা পার্টি। আনুমানিক 6 থেকে 7 হাজার মানুষ অংশ নিয়েছিল বিক্ষোভটিতে। অল্প সময়ের মধ্যেই ভারতের রাজনীতিতে আলোচনার তুঙ্গে অভিজিৎ দীপকে। আম আদমি পার্টির সঙ্গে যুক্ত থাকলেও রাজনীতির মাঠে তেমন পরিচিতি ছিল না তার। সেই অভিজিৎ অনলাইনে স্যাটার পেজ খুলে বিদ্যমান সরকার ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্মের অসন্তোষ আর হতাশার জেরে পেয়েছেন ব্যাপক সাড়া। 30 বছর বয়সী এই অনলাইন অ্যাক্টিভিস্টের ককরোচ জনতা পার্টি এখন সামাজিক মাধ্যম থেকে পৌঁছে গেছে রাজপথে। যুক্তরাষ্ট্রের মতো দেশে উন্নত প্রবাসী জীবন ফেলে ভারতে ফিরে নিজেই দিচ্ছেন আন্দোলনের নেতৃত্ব। সামাজিক মাধ্যমের ব্যঙ্গাত্মক কন্টেন্ট ক্রিয়েটর থেকে সরাসরি রাজনীতির মঞ্চে দেশে ফিরে আলোচনার কেন্দ্রে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিদ্যমান সরকার ব্যবস্থা নিয়ে তরুণদের ক্ষোভ, হতাশা আর বঞ্চনার মুখপাত্র হয়ে উঠেছেন অল্প সময়ে। পরিণত হয়েছে আলোচিত এক চরিত্রে। মহারাষ্ট্রের একটি দলিত পরিবারে জন্ম অভিজিৎ দীপকের। পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে রাজনৈতিক যোগাযোগ, জনমত গঠন এবং ডিজিটাল ক্যাম্পেইন কৌশল নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন।
কখনোই খুব বেশি আলোচিত না হলেও রাজনীতির সাথে ৩০ বছর বয়সী অভিজিতের পরিচয়টা নতুন নয়। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আম আদমি পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যম টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তিনি। অনলাইন প্রচার, রাজনৈতিক বার্তা তৈরি এবং মিম ভিত্তিক ক্যাম্পেইনের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে বর্তমানে তার প্রতিষ্ঠিত ককরোচ জনতা পার্টির সঙ্গে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পর্ক নেই বলেই দাবি তার। একটি বিতর্কিত মন্তব্য থেকেই মূলত যাত্রা শুরু এই উদ্যোগের। বেকার তরুণদের আরশোলার সাথে তুলনা করে দেওয়া ভারতের প্রধান বিচারপতির এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সেই ক্ষোভই ব্যঙ্গ, বিদ্রূপ ও প্রতিবাদের ভাষায় রূপ দেন অভিজিৎ। জন্ম হয় ককরোচ জনতা পার্টির, যা খুব দ্রুতই অনলাইন আন্দোলনের রূপ নেয়। দলটির মূল আলোচ্য বিষয় বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংকট এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। মিম ভিত্তিক এবং ডিজিটাল কন্টেন্টকে হাতিয়ার করে জেনজিদের উপেক্ষিত কণ্ঠস্বর তুলে ধরেছেন তিনি। অনলাইনে তুমুল সাড়া পাওয়ার পর এবার অফলাইনেও সরব অভিজিৎ। যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন নিজ দেশে। এরই মধ্যে তার নেতৃত্বে শনিবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে প্রথমবারের মতো আন্দোলনও করে ফেলেছে ভারতীয় তরুণরা। দলটিকে ক্ষমতাসীনরা গুরুত্ব না দিলেও বিশ্লেষকরা বলছেন, তরুণরা সংগঠিত হতে পারলে সেটি মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আগামী 5 বছরে ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা 2.5 গুণ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এমন তথ্য। কিমের গোলা বারুদ কারখানা পরিদর্শনে কিছু ছবিও প্রকাশ করা হয়েছে। এ সময় রোববার বিশাল ওই কারখানার অস্ত্রশস্ত্র উৎপাদন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন কিম। ইয়েনহাপ নিউজ এজেন্সি বলছে সেখানে মিসাইলের মূল কাঠামোর মতো কিছু গোলা বারুদ দেখা গেছে। একদিন পরে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং জানিয়েছে কিমের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন শি। পিয়ংইয়ং এর সাথে সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রাশিয়ার বৃহত্তম তেল পরিশোধনাগার অ্যান্টিপিনাস্কি শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সাইবেরিয়ার অবস্থিত রিফাইনারিটির একটি পরিশোধন ইউনিটে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া ইউক্রেনীয় ড্রোন হামলার গুঞ্জন নাকচ করে দিয়েছে কর্তৃপক্ষ। জানিয়েছে আগুনের পেছনে কোনো বাহ্যিক হামলার প্রমাণ পাওয়া যায়নি। আঞ্চলিক জরুরি মন্ত্রণালয় জানিয়েছে ফায়ার সার্ভিসের অভিযানে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুনে। এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 2025 সালে বিশ্বজুড়ে $1,000 কোটি সমরাস্ত্র বিক্রি করেছে তুরস্ক। গেল 2 বছরে দেশটির সামরিক সরঞ্জাম বিক্রির পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। সাশ্রয়ী মূল্য, দ্রুত সরবরাহ এবং নতুন প্রজন্মের এসব অস্ত্র এরই মধ্যে বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলের অন্তত 40টি দেশে এখন তুর্কি অস্ত্রের নিয়মিত ক্রেতা। শত্রুর কাল্পনিক অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা। সফলভাবে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। অন্যদিকে শত্রুর অবস্থানে আঘাত হানতে প্রস্তুত বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার, রকেট, মেশিনগান এবং বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এসব হেলিকপ্টার গেল মাসে একটি সামরিক মহড়ায় নিজেদের এসব সমরাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে তুরস্ক। মহড়ায় বিভিন্ন ধরনের ফাইটার জেট, যুদ্ধজাহাজ এবং সাজোয়াজানের প্রদর্শনীয় হয়। এর পাশাপাশি তুলে ধরা হয় আলোচিত বায়রাক্তার সহ বিভিন্ন ধরনের ড্রোনও। সামরিক খাতে সর্বাধুনিক প্রযুক্তি, স্বল্প মূল্য আর দ্রুত সরবরাহের নিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে জনপ্রিয়তা বাড়ছে তুরস্কের সামরিক সরঞ্জামের। প্রেসিডেন্ট এরদোয়ানের দৃঢ় নেতৃত্ব এবং সঠিক বিনিয়োগের ফলে এই অভাবনীয় সাফল্য। একসময়ই যেসব প্রযুক্তির জন্য আমাদের বিদেশের উপর নির্ভর করতে হতো, আজ তা আমাদের নিজেদের প্রকৌশলীরাই তৈরি করছেন। সম্পূর্ণ নিজস্ব সম্পদ ব্যবহার করে আমরা এখন বিশ্বমানের প্রযুক্তি তৈরি করছি। ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের সামরিক বাহিনী কিনছে তুরস্কের এসব সমরাস্ত্র। 2023 সালে যেখানে $450 কোটি অস্ত্র রফতানি করে, 2025 সালে এসে তা 1000 কোটি ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে ব্যবহৃত সামরিক ড্রোনের প্রায় 65% সরবরাহ করছে তুরস্ক। এছাড়া গোলাবারুদ, যুদ্ধজাহাজ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও আস্থা অর্জন করেছে দেশটি। সম্প্রতি ইন্দোনেশিয়া 48টি তুর্কি ফাইটার জেট কেনার চুক্তি করে।
তুরস্কের প্রতিরক্ষা খাতের এই সাফল্যের পেছনে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যার মধ্যে অন্যতম বায়রাক্তার, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং আরকা ডিফেন্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে রফতানি $2,000 কোটি ছাড়ানো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও ম্যাস শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। ওহাইওতে আততায়ীর হামলায় আহত হয়েছেন কমপক্ষে 12 জন। জানা গেছে শনিবার টলেডো শহরে চলছিল ওল্ড ওয়েস্ট এন্ড নামের একটি উৎসব। উপস্থিত ছিলেন সব বয়সের শত শত মানুষ। হঠাৎ করেই প্রবেশ করে কালো পোশাক ও মুখোশ পরা 2 বন্দুকধারী। এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে তারা। উৎসব মুখর পরিবেশে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোলাগুলির পর পালিয়ে যায় হামলাকারীরা। গুলিবিদ্ধদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত 171টি ম্যাস শুটিং এর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ট্রাম্প জামাত আর রিসোর্ট তৈরির পরিকল্পনা ঘিরে 1 সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তপ্ত রয়েছে আলবেনিয়া। শনিবারও রাজধানীর তিরানার বুকে ঢল নামে হাজারো নাগরিকের। বিক্ষোভে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। আলবেনিয়ার পতাকা ও ব্যানার হাতে সরকার বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী এদি রামা সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের দাবি করেন তারা। সম্প্রতি আলবেনিয়া উপকূলে সংরক্ষিত একটি দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যা বাস্তবায়িত হলে দ্বীপটির জীববৈচিত্র্য হুমকিতে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সেখানকার নাগরিকেরা। জাপানে বছরের সবচেয়ে বড় লাইভ ফায়ার সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে রোববার মাউন্ট ফুজির কাছে। ফুজি কম্প্রেহেন্সিভ ফায়ার পাওয়ার এক্সারসাইজ নামের এই মহড়ায় জাপানের প্রায় 3,000 সদস্য অংশ নেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এতে প্রায় 70 টন গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। এবছরের মহড়ায় জাপানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা টাইপ 25 হাইপার ভেলোসিটি গ্লাইডিং প্রজেক্টাইল সিস্টেমও প্রদর্শন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এই অস্ত্র মূলত দূরবর্তী দ্বীপগুলোর প্রতিরক্ষার জন্য তৈরি। এর পাশাপাশি চলতি বছরের এপ্রিল মাসে জাপান তাদের অস্ত্র রপ্তানি নীতিতে বড় পরিবর্তন আনে, যার ফলে যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম রপ্তানির সুযোগ আরও সহজ করা হয়েছে। ইকুয়েডরে ভয়াবহ আগুন ছড়িয়ে গেছে একটি বন্দরে। পুড়ে গেছে 35টি নৌযান। শনিবার মান্তা শহরের বন্দরে হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। ছোট বড় জাহাজ তৈরি করা হয় ওই এয়ার এলাকাটিতে। তীর থেকে প্রায় 80 মিটার দূরে নোঙর করা ছিল নৌযানগুলো। স্থানীয় সময় দুপুরের দিকে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে আগুন। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুন ধরে যায় একের পর এক মাছ ধরা নৌকায়। 14টি বড় নৌকা ও 21টি ছোট নৌকা পুড়ে যায় আগুনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে কাজ করে স্থানীয়রাও। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এখনো। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।